শূন্য থেকে আরেক শূন্যে বয়ে যায় মানব জনমের নাও। রবি ঠাকুরের গানের ভিতর যেমন প্রত্যক্ষ করা যায় চিত্র পড়া রূপায়ণ, হোক না ব্যক্তি সাপেক্ষ স্বতন্ত্র, তেমনি তার এক একটি গান পরিবেশ, সঙ্গ, গায়ন, আবেগ, অনুভবে বৈভবে হয়ে ওঠে এক এই কালখণ্ডের আজীবন স্থায়ী রঞ্জিত চিত্র। সেও ব্যক্তি সাপেক্ষে অনন্য বৈকি। জীবনের অতীতে যতই প্রলম্বিত হয় ততই সংখ্যায় বেড়ে ওঠে সম্পর্ক, তাকে ঘিরে নানা অবিস্মরণীয় ক্ষণ। সেই সুখের নয়, দুঃখের নয়, সুরের ছন্দে এই সাতকাহন নতুন কিছু নয়। নাক চোখ মুখে ক্ষুধার মতো সকলেরই থাকে অল্প বিস্তর, ব্যতিক্রমী সেইগুলি যা এক গানের সুরের সঙ্গে শ্রবণাতীত অনুভব হয়ে জড়িয়ে যায়। হয়তো 15 বছর আগে বা তার কাছাকাছি কয়েকজন বন্ধু মিলিয়ে ডুয়ার্স যাওয়া হলো। বিশদ অরণ্য ভ্রমণের শেষে এসে জুটেছি রাজা ভাত খাওয়া বন্নিবাসে। সেখানে সেই রাতে এক মিলন উৎসব। কালচিনি আপনার ঘর হওয়ায় সেখানে শৈশবের বন্ধু বিস্তর। কয়েকজন এসেছে, দেখা হওয়া, কথা হওয়া, গান বাজনা, আড্ডা, জ্বলন্ত আগুন ঘিরে বসে আবেগ উত্তাপ। সেই বন্ধুদের মধ্যে আছে নন্দিনী। কলকাতার বন্ধুরা মিশে গিয়েছে ডুয়ার্সের সঙ্গে। সূর্যাস্তের ঠিক আগে বিশাল শিমুলের ডালে ডালে ময়না এসেছিল প্রায় শখানেক। ময়ূরের ডাক শোনা যাচ্ছে। চারিদিকে নিঝুম হয়েছে। ঝপ করে আলো নিভে গেল। সন্ধ্যা হয়ে উঠল রজনী। হাওয়া উঠল দামাল হয়ে। মেঘ ঘনিয়েছিল। জড়কড়া কাঠকুটো জ্বালার আগেই শীতল বৃষ্টি আমাদের ঘরবন্দি করে দিল। বিশাল সেই ঘর, উপরের টিনের চালা, ক্ষীণধারা বৃষ্টির টুংটাং শব্দ, গাছে গাছে হাওয়ার ঝাপট, হুতাশ্বাস, হতাশ্বাস, প্রেমিকের নিষ্ফল শ্বসন। সেই অন্ধকারে অকাল বর্ষণে কি বা করার থাকতে পারে গান গাওয়া ছাড়া? নন্দিনীকে বলি, ধর একখানা। সে একটু গুনগুনিয়ে নেয় প্রথমে, তারপর সমূহ অন্ধকারে বর্ষণসিক্ত সইতে চারিপাশে ঘন জঙ্গলের হৃদিধ্বনির সঙ্গতে সেই সঙ্গে ওঠে, সে গেয়ে ওঠে, ওরে মাঝি, ওরে আমার মানব জন্ম তরির মাঝি। শুনতে কি পাস দূরের থেকে পাড়ের বাঁশি উঠছে বাজি, তার সুমধুর কণ্ঠ কানায় কানায় পূর্ণ সুরনো নদী। সেই নদীতে পঞ্চম থেকে কোমল ধৈবত হয়ে কড়ি মাধ্যমে সুরের ঢেউ তুলে সে এগিয়ে চলে। পঞ্চম কোমল ধৈবত পার হয়ে তার সপ্তকের সরোজে দাঁড়াও দুখণ্ড। অবশেষে ঝঙ্কার তোলে একমাত্রায় নিষাদ তার সরোজ, তার কোমল ঋষভের কণ্ঠ সঞ্চার করে। সেখানে পরের মাত্রায় স্থির থেকে নেমে আসে তার সরোজে। উচ্চারিত হয় রবীন্দ্রনাথের সেই আমোঘ গভীর বাণী, তরি কি তোর দিনের শেষে ঠেকবে এবার ঘাটে এসে। এর পরে সেই সঙ্গীতের আসে সংশয় সকাতর প্রশ্ন, যেথায় সন্ধ্যা অন্ধকারে দেয় কি দেখা প্রদীপ রাজি। ঘরে থাকলেই নিঃসুপ। সে স্ত্রীর রাগের গম্ভীর তন্ময় ঔদাস্য আচ্ছন্ন। সেই প্রশান্ত তন্ময়তা কিন্নরী কণ্ঠে রূপায়িত করছে নন্দিনী। সাদা দেওয়ালে দীপশিখায় স্তিমিত মৃদুকম্পিত আলো
সকলের বুঝি নিজের নিজের জীবন্ত তরীর মাঝি দেখা পেয়েছে, শুনছে ওই বাবা বাজলো পাড়ের বাঁশি। সন্ধ্যের আঁধারে যে অপেক্ষমান পার জীবন্তরী না নাইয়া জানে তার রকম সকম, জানে সেখানেই কেবল নিচ্ছিদ্র অন্ধকার, নাকি এই মানব জনমে নৌকা বাবা ফুরলে পাড়ঘাটায় নাও ভিড়িয়ে জীবন্ত অবতরণ করলে, সেখানে দীপালোকের হাতে অপেক্ষা করবে কেউ। আর যদি কেউ নাই থাকে, পাড়ের বাঁশি যে বাজিয়ে চলেছে তা উপস্থিতি আশ করা চলে। পাড়ের বাঁশি বাজলে নতুন নতুন করে বুঝতে হবে আমি কেউ নই, আমার এই মানব জন্ম এক অস্থায়ী নৌকা মাত্র, যাকে বয়ে নিয়ে যাওয়া অধিকার আমার নয়। আমিও আমার জীবন্তরই অভিন্ন, আর তার গতি নির্ণয়ের সিদ্ধান্ত নেবে অন্য কেউ। তো তরি সেই বায়, তো তরিত্র যার হাতে, মানব তা যে তা শূন্যে হাতে আসে, শূন্যে হাতে পায়। প্রভাকর ভট্টাচার্যের গল্প সুপ্ত রাতে। এটা রবি বারোয়ারিতে ছাপা হয়েছে। এই সময় কলকাতার রবিবার 29শে মার্চ 2026। তুমি কোন ভাঙনের পথে এলে? তলায় তারিখ 27শে ডিসেম্বর 1969। মুক্তার মতো হাতের লেখা ওই হলুদ হয়ে যাওয়া ছবিটির নিচে। ছবিটিতে দেখা যাচ্ছে এক যুবক যুবতীকে পাশাপাশি দাঁড়িয়ে। ছেলেটির চোখে মোটা কাঁচের চশমা, ধারালো দৃষ্টি। মেয়েটির একমাথা কোঁকড়া চুল, কপালে টিপ, সিঁথিতে সিঁদুর। চিরশ্রী চিনতে ভুল হলো না এদেরকে। এবং এই হাতের লেখাটিকে ওই শরীরে যেন বিদ্যুৎ হয়ে গেল। কনকদি আর কমরেড অতীন ঘোষ থরথর হয়ে কেঁপে ওঠে যে কয়েক মুহূর্ত ছবিটির দিকে শ্রীদৃষ্টিতে তাকিয়ে রইল। কনকদি আর কমরেড অসীম ঘোষ এইভাবে নিজের মনে চিরশ্রী বলল কথাগুলো। কনকদি, আপনি তো বলেছিলেন বিপ্লব ছাড়া কোনো আবেগকে প্রশ্রয় দিও না। জেনে রেখো, বিপ্লব ছাড়াও কোনো কিছুই সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই। এই সব কথা যখন বলছেন আর লিখছেন, সেই সময়ের এই ছবিটি তুলেছেন কমরেড অতীন ঘোষের সঙ্গে। ও সিঁথির সিঁদুর পরে এই ছবিতে কোন বিপ্লব সম্পর্কে আপনি দাঁড়িয়ে রয়েছেন এইভাবে ওর পাশটিতে? কনকদি, আপনার কথায় আমার জীবনের সব কিছু ছেড়েছি। যেদিন সুভাষিসের কথা আপনাকে জানালাম, আপনি বলেছিলেন নতুন জীবন ভালো কাটুক। আমার হোয়াট ইজ টু বি ডান বইটা তো তোমার কাছে আছে, কয়েকদিনের মধ্যে দিয়ে যাও। ওটা তোমায় আর লাগবে না। এই কথার 7 দিনের মধ্যে সুভাষিসের সঙ্গে 5 বছরের সম্পর্ক চুকিয়ে দিয়ে এসেছিলাম আমি। আপনি বলেছিলেন এরপর থেকে শুধু বিপ্লবের স্বপ্নটা দেখো। শুধু বিপ্লবের স্বপ্নে এভাবে ছবি তুলেছেন আপনি। কনকদি, আপনি রবীন্দ্রসঙ্গীতের লাইন লিখেছেন ওই ছবির তলায়। আমি রবীন্দ্রসঙ্গীত গাই বলে আপনিও একদিন বলেছিলেন সর্বহারাদের জগৎ কোনো আনন্দযোগ্য নেই। ওই সব গান গেয়ে তুমি ওদের বেঁচে থাকতে অপমান করতে পারো না। এরপর আমার গীতবিতানটা আমি সরিয়ে দিয়েছিলাম চোখের সামনে থেকে। আপনি সে কথা শুনে বলেছিলেন কমরেড অতীন ঘোষ বলতেন বলি না দিলে বিপ্লব হয় না। সবার আগে সবচেয়ে ভালোবাসার জিনিসকে বলি দিতে হবে।
কোনো ভালোবাসা বলি দিয়ে আপনি এইভাবে কমরেড অতীন ঘোষকে পাশে নিয়ে তুলেছেন? না, এই কথাগুলি চিরশ্রী বলতে পারেনি। তার জীবনে একমাত্র আদর্শ আর সম্বল কোন দিকে? কারণ কনকদি না সোনার দেশে চলে গেছেন আজ ভোরে। তাই চিরশ্রী ওই ছবিটি পাশে সরিয়ে রেখে পাথরের মূর্তির মতো বসে রইল। তারপর ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো। কেন? সদ্য প্রয়াত কনকদির কথা ভেবে? জানা নেই। অনেক দিন বাদে ওই ঘরের জিনিসগুলো যেমন ভাবে ছিল তেমন ভাবে রেখে ঘর বন্ধ করে চাবিটা জানলার পাশে রেখে দিয়ে কোনো রকমে বেরিয়ে এল চিরশ্রী। বাইরে বেরিয়ে মোড়ে এসে দৌড়ে একটা বাসে উঠে পড়ল সে। তারপর এই একটা ফাঁকা সিটে বসে জানলার ধারে মাথা হেলিয়ে দিয়ে দারুণ ক্লান্তিতে বাসটা হু হু করে চলছিল। আর চিরশ্রীর চোখে ভেসে যাচ্ছিল অজস্র পুরনো ছবি। ভোরবেলার দুঃসংবাদটা পেয়েই যখন চিরশ্রী শ্মশানে পৌঁছলো, তখন কনকদির শেষকৃত্য শুরু হচ্ছে। মনে হচ্ছিল সব শেষ হয়ে গেল তার। পাথরের মূর্তির মতো নিশ্চল হয়ে দাঁড়িয়েছিল সে। হঠাৎ মনে হলো কনকদি নেই, এটা হতে পারে না। ওরই ঘরে গেলে উনি বলবেন, কি হলো আজ এত দেরি হলো যে আসতে? কনকদির বাড়িতে বিকেলেই গেল চিরশ্রী। কনকদি তার বেলগাছিয়ার পৈতৃক বাড়ির পিছন দিকে দুটি ঘরে একাই থাকতেন। বিয়ে থা করেননি। পাশে ভাইয়ের সঙ্গে তেমন সম্পর্ক নেই। চিরশ্রী দেখলো ওর ঘরের চাবি বারবার চাবি বরাবর যে ভেসে থাকে সেভাবেই জানলার পাশে ঝোলানো রয়েছে। ঘরে ঢুকে দেখলো সেই বিছানায়, টেবিল চেয়ারে, আলমারিতে বই তাক, আর তার উপরে স্তূপ করে রাখা খাতা বইয়ের ডায়েরিগুলো। দেখে মনে হয় এক্ষুনি যেন এখানে কেউ পড়ছিল। জীবনে যা কিছু নিয়ে চিরশ্রী বেঁচে আছে তা সে পেয়েছে এখান থেকেই। হঠাৎ মনে হলো কনকদির কোনো ছবি তার কাছে নেই। দেখেওনি কোনো দিন ওর কোনো ছবি। কিন্তু কলেজের প্রফেসরদের সঙ্গে একটা গ্রুপ ফটোয় দেখেছিল অনেক দিন আগে। তথ্যচিত্র: স্থান এথেন্স, দেশ গ্রিস, এজেন্সি এপি। 1821 থেকে 1829 গ্রিস তার স্বাধীনতার লড়াই লড়েছিল অটোম্যান সাম্রাজ্যের বিরুদ্ধে। সফলও হয়েছিল তারা। 4 শতকব্যাপী অটোম্যান শাসনের অবসান ঘটেছিল। তবে তা একক প্রচেষ্টা ছিল না। 1826 সালে তার সাহায্য করেছিল ব্রিটিশ সাম্রাজ্য, ফরাসি রাজতন্ত্র ও রুশ সাম্রাজ্য। এই পর্ব শেষ হয়েছিল 1829 সালে পেট্রা যুদ্ধে। তারই স্মারক হিসেবে এথেন্স শহরে মিলিটারি প্যারেডের আয়োজন। তাতেই হাজির ড্রোন পিঠে নিয়ে জনৈক গ্রিক সামরিক আধিকারিক, নাগরিক গৌতম বসু মল্লিক। কল্লোলিনী, কলকাতা এবং অধ্যায় 350 টাকা। পাঠ্য ইতিহাস শুধু রাজা বাদশাদের কথা বলে, সাধারণের জীবনযাত্রা, ঘরের কাছের জায়গাগুলো, সেই জায়গার সঙ্গে জুড়ে থাকা আখ্যানগুলো চিনিয়ে দেয় আঞ্চলিক ইতিহাস। কলকাতা শহরকে ঘিরে থাকা এমনই কিছু কাহিনীর সংকলন এই বই। শহরে মন্দির, স্থাপত্য, বিধান সরণির কিছু প্রাচীন বাড়ি, লুকিয়ে থাকা ইতিকথা, টালার ট্যাঙ্ক এবং জলের সরবরাহের ইতিহাস, প্রাচীন কলকাতার জঙ্গলে চলে ফিরে বেড়ানো বাঘ এবং ডাকাতদের রোমাঞ্চকর কাহিনী, আলিপুর পশুশালার কথা,
এমনকি রোজ দিনের চোখে পড়া শহরবাসীর চেনা গন্তব্যের অচেনা গল্পেরা উঠে এসেছে বইয়ের পাতায়। গবেষণা ও ক্ষেত্র সমীক্ষার প্রামাণ্য তথ্য সেই কাহিনীদের জীবন্ত করে তুলেছে। নৃত্যগীতে বাইজি কথাটি সময়ের স্রোতে বিভিন্ন অর্থ জুড়ে গেছে। আজও বেশ্যা আর বাইদের একই অর্থে ভাবেন অধিকাংশ মানুষ, অথচ তা তো ছিল না শুরুতে। কীভাবে সঙ্গীত ও নৃত্যের বিনোদন হওয়া ভ্রাম্যমাণ নারীরা জনমানসে পতিতা সমার্থক হয়ে উঠলেন। বাই বা জান ইত্যাদি শব্দের অর্থই বা কী? কেমন করে কলকাতা সংস্কৃতিতে যোগ হলো বাইজিরা? ঠুমরি গান তাদের হাত ধরে কেমন করে জায়গা করে নিল বাংলার সঙ্গীত জগতে? বাইজিদের নিয়ে এমনই সব তথ্য স্বল্প পরিসরে সুচারুভাবে তুলে ধরেছেন লেখক। এসেছে ওয়াজিদ আলী শাহ থেকে নবকৃষ্ণদেব, দ্বারকানাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুরের মতো ব্যক্তিত্ব এবং তাদের সঙ্গে জড়িয়ে থাকা বাইজিদের কাহিনী। বাইজি এলো কলকাতায়। অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়, বিসর্গ, 89 টাকা। হত্যাপুরী শহর